বাইজি কন্যা পর্ব 14 প্রথমাংশ। লিখেছেন জান্নাতুল নাইমা। শিশুকালে সন্তান যখন প্রকৃতিগতভাবে জামাকাপড় নোংরা করে, মা বিনা দ্বিধায় তা পরিষ্কার করে। নিজ সন্তানকে সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। তেমনি সন্তান যতই বড় হোক, মা সবসময় নিজ সন্তানকে পৃথিবীর সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। শারমিন বাইজিও এর বাইরে নয়। সেও তো সবটুকু দিয়ে চেষ্টা করছে শহিনুরকে সকল নোংরা মানুষজন থেকে মুক্ত রাখতে। একদিকে মা চাইছে মেয়েকে নোংরা জল থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে, অন্যদিকে সেই নোংরা জল পান করার জন্য মরিয়া হয়ে উঠেছে মেয়ে। একজন সন্তানের পক্ষে মায়ের মনকে ফাঁকি দেওয়া খুবই কঠিন। শারমিন ইদানিং বেশ লক্ষ্য করছে শহিনুরকে। তাছাড়া মান্নাতকেও কিছু একটা আভাস দিচ্ছে। যত দ্রুত সম্ভব শহিনুরকে এখান থেকে দূরে পাঠাতে বলেছে। শারমিনের বিচক্ষণ মস্তিষ্ক পুরোটা ধরতে না পারলেও খানিকটা আঁচ পেয়েছে, কিন্তু বিপরীতে কি আছে তা বোধগম্য হচ্ছে না। কিন্তু শারমিন সিদ্ধান্ত নিয়েছে শহিনুরের গোপন কক্ষটি পরিবর্তন করবে। শুক্রবার থাকাতে আজও অলিয়ল চৌধুরী, পল্লব চৌধুরী, পলাশ চৌধুরী বাইজি গৃহে এসেছে। বাইজি গৃহের সর্বোচ্চ বৃহৎ কক্ষের রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করছে বাইজিরা। দুবাই ডিভানে আধাশোয়া হয়ে প্রমত্তকর রস পান করছে। তাদের কামনীয় দৃষ্টিজোড়া নিবদ্ধ বাইজিদের উন্মুক্ত কোমরের ভাঁজে ভাঁজে রয়েছে। পলাশ চৌধুরীর আদেশে আজ নর্তকীর বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছে মান্নাত বাইজিও। কিন্তু মান্নাত বাইজি সকলের সামনে উপস্থিত হওয়ার মিনিট দুয়েক পরেই পলাশ চৌধুরী উঠে দাঁড়ালো। গণ্ডস্থলের কিঞ্চিত নিচে পাঞ্জাবির পরপর 3টি বোতাম খোলা পলাশের। শ্যামবর্ণ গলায় স্বর্ণের চিকন হার চকচক করছে। পুরুষদের স্বর্ণ পরতে নেই, তাদের জন্য এটা হারাম। হারাম জিনিসগুলোই নিজেদের মধ্যে ধারণ করা যেন নীতি হয়ে দাঁড়িয়েছে জমিদার পুত্রদের। এক পা দুপা করে এগোতে এগোতে একদম মান্নাতের সম্মুখে গিয়ে দাঁড়ালো পলাশ। আচমকাই চরণদ্বয় থেমে গেল মান্নাতের। থেমে গেল ঘুঙুরের আওয়াজও। বক্ষস্থলে শুরু হলো তাণ্ডব। নিজেকে ধাতস্থ করে নিয়ে আবারও নৃত্য শুরু করতে উদ্যত হলো মান্নাত। কিন্তু পলাশের স্পর্শে থেমে গেল সে। পলাশের কণ্ঠস্বরে রুদ্ধ হয়ে আসলো তার শ্বাসনালী। তোমাকে এভাবে আমায় ঠিক পোষায় না মান্নাত। বিকৃত সুরে হেসে উঠল পল্লব চৌধুরী। হেসে উঠল উপস্থিত বাকি সকলেই। নিঃশব্দে কেঁপে উঠল মান্নাত, কারণ সে জানে আজ আবার পলাশ চৌধুরীর কাছে নিজেকে সঁপে দিতে হবে। হে সৃষ্টিকর্তা, কাউকে ভালোবাসার শাস্তি এত প্রখর হয় কেন? প্রধান বাইজি কক্ষের ডিভানে বসে আছে অলিয়ল চৌধুরী। প্রধান বাইজি শারমিন তার সম্মুখে মেঝেতে হাঁটু মুড়িয়ে বসে আছে। অলিয়ল চৌধুরী এক ধ্যানে তাকিয়ে আছে শারমিনের দিকে। শারমিনও তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করে ঠায় বসে আছে। অনুমান করা যায় অলিয়ল চৌধুরীর বয়স 60 ছুঁয়েছে, তবুও মনে রং কমেনি। এই যে বিশাল সাম্রাজ্য, 2 পত্নী 5 পুত্রকে একদিকে ঠেলে নিয়ম করে প্রতি সপ্তাহে বাইজি গৃহে আসে। শারমিনকে আত্মভরে দেখে, একটু ভালোবাসা ভিক্ষা চায়। এই বয়সে এসে জমিদারের কি এসব মানায়? বেহায়া নির্লজ্জ জমিদার তবুও থামে না, ক্লান্ত হয় না, মানে লাগে না একটু। শারমিন বরাবরের মতোই তার তীক্ষ্ণ দৃষ্টি জোড়া দিয়ে শাসিয়ে যাচ্ছে অলিয়লকে। অলিয়ল তা সাদরে গ্রহণ করেও নিচ্ছে, যা তার মুচকি হাসিতেই টের পাচ্ছে শারমিন। কিন্তু অলিয়লের এই হাসিটুকু বেশিক্ষণ টিকতে দিল না। বলল, ছোট ভাইয়ের বউকে এভাবে আর কত দেখবেন জমিদার সাহেব? আকস্মিক কেঁপে উঠল অলিয়ল চৌধুরী। নিজেকে ধাতস্থ করে নিয়ে ক্রুদ্ধ সুরে বলল, নিজেকে ওই বিশ্বাসঘাতকের বউ বলতে কষ্ট লাগে না? ঘৃণা লাগে না তোমার? আমার তো শুনতেই কষ্ট হয়, খুবই ঘৃণা লাগে। বুকের ভিতর পাথর চাপা দিয়ে কথাগুলো হজম করলো শারমিন।
অলিওলের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিশ্বাস করো জমিদার, খুব কষ্ট হয়, কিন্তু ঘৃণা হয় না, কারণ মানুষটা আমার সন্তানের জন্মদাতা। এটাও বিশ্বাস করো, যদি কোনোদিন জানতে পারি আমার সন্তানের বাবা নিরপরাধ ছিল, আমার সন্তানের বাবা কোন ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেদিন তুমি বুঝবে এই শারমিন বাইজি কতটা নৃশংস। শারমিন! অলিয়াল চৌধুরী মৃদু ধমকে তাচ্ছিল্য হেসে শারমিন বলল, তখন খুব ছোট ছিলাম জমিদার, এত জটিলতা বুঝতাম না। বড় আফসোস হয় তখন যদি আজকের আমিটা থাকতাম। শেষকালে এসে এইটুকুই প্রাপ্য আমার। জমিদার সাহেব, নূরের বাবার দেওয়া বিবাহ বিচ্ছেদপত্র তুমি এখনো আমাকে দেখাওনি। তখনকার শারমিন আর এখনকার শারমিনের মাঝে বিস্তর ফারাক। তাই ওই কাগজখানা তুমি আমাকে দেখার সুযোগ করে দাও। কথা দিচ্ছি, ভালোবাসতে না পারি, আজীবন আমার অন্তরে তোমার জন্য সম্মানীয় স্থান বরাদ্দ থাকবে। শারমিনের জালে ফেসে যাওয়ার ভয়ে উঠে দাঁড়ালো অলিওল। দুহাত শক্ত মুঠ করে কঠিন কণ্ঠে জবাব দিল, তোমার মনে সন্দেহ ঢুকেছে শারমিন, এই সন্দেহটুকু দূর করো। অপরাধীকে অপরাধী হিসেবে বিশ্বাস করো, তবেই মঙ্গল। অলিওলের মুখোমুখি হয়ে দাঁড়ালো শারমিন। অলিওলের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, যদি সে অপরাধী হয় তার অপরাধগুলো আমি আবারও ঘেঁটে দেখতে চাই। তোমার সমস্যা কি জমিদার? কারণ আমি চাই না আমি ব্যতীত তুমি অন্য কোনো পুরুষকে নিয়ে ব্যস্ত থাকো। হাসালে জমিদার। এইটুকু বলে আচমকাই অলিওলের পাঞ্জাবির কলার চেপে ধরল শারমিন। রণমূর্তি ধারণ করে চিবিয়ে চিবিয়ে বলল, পাপ বাপ কেউ ছাড়ে না জমিদার, তুমি যদি পাপ করে থাকো শাস্তি তুমি পাবেই। মুচকি হেসে অলিয়াল শারমিনের একটি হাতে নিজের হাত স্পর্শ করে বলল, এতগুলো বছরে না হয় না তোমার রূপ কমেছে আর না তোমার তেজ। রাগে ফুঁসতে শুরু করলো শারমিন। অলিয়ালের কলার ছেড়ে পাশ ফিরে দাঁড়িয়ে চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। অলিয়ার পাশে দাঁড়িয়ে এক হাত শারমিনের মাথায় রেখে মৃদু কণ্ঠে বলল, শান্ত হও শারমিন, ভোলার চেষ্টা করো অতীতটাকে। মনে রেখো তোমার কোনো অতীত নেই, কিন্তু বর্তমান আছে আর ভবিষ্যৎ আছে। তোমার বর্তমানও আমি, ভবিষ্যৎও আমি। তোমার ভালোবাসা এখন আর চাই না, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে তোমাকে পাশে চাই আমি। নিজের বক্তব্য শেষ করে কক্ষ ত্যাগ করল অলিওল। মেঝেতে ধপ করে বসে পড়ল শারমিন। কী করে অতীত ভুলবে সে? কী করে? অতীত ভুলতে গেলে যে নূরের অস্তিত্বটিকেও বিলীন করতে হয়। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে শারমিনের। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। মানুষটা যদি আজ দুনিয়াতে থাকতো ঠিক সত্যির নাগাল পেত সে, কিন্তু মানুষটা যে নেই। কী ঘটেছিল সেদিন? পুরো দুনিয়া সেদিন শাহিনের বিপক্ষে ছিল। শাহিনকে নিজের পাশে শারমিনকে আশা করেছিল। সেদিনে ঘটে যাওয়া সকল ঘটনা হাজারবার স্মরণ করল শারমিন। সেসবে খুঁজে পেল অসংখ্য সন্দেহজনক ঘটনা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, শাহিন কেন শারমিনকে মুখ ফুটে একটিবার বলেনি সে নিরপরাধ? তার কোনো দোষ নেই, কেন বলল না? নাকি সে শারমিনের চোখে অবিশ্বাসের ছাপ দেখেছিল? এটুকু ভাবতেই দু হাতের মুখ চেপে কাঁদতে শুরু করলো শারমিন। যদি তার দ্বারা সত্যি ভুল হয়ে যায়, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না সে। এক মন বলছে হোক, প্রমাণ হোক শাহিন নির্দোষ। আরেক মন বলছে শাহিন নির্দোষ প্রমাণিত হলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তার, কারণ শহীনুর কোনোদিন ক্ষমা করবে না তাকে। আবার ভাবল, নিজের স্বার্থের কথা না ভেবে অধিক গুরুত্বপূর্ণ শহীনুরের বাবাকে নিরপরাধ জানা দরকার। বহু বছর আগের সেই ঘটনা। পর্দার আড়ালে থাকা সে সত্যি এক অলিওল ছাড়া কেউ জানে না। এটা শারমিনের দৃঢ় বিশ্বাস। এতগুলো বছরে অলিওল সম্পর্কে, জমিদার বাড়ি সম্পর্কে বেশ সূক্ষ্ম ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা থেকে অনুসন্ধান করবে শারমিন। আফসোস একটাই, যাকে ঘিরে এই অনুসন্ধান
সে মানুষটাই আর পৃথিবীতে নেই। আচ্ছা, মানুষটা কি অভিমানে ফুরিয়ে গেল?